তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপু যেন চলচ্চিত্রে আবার ফিরে আসেন, এটাই আমার চাওয়া। প্রিয়দর্শিনী চিত্রনায়িকা, বাংলাদেশের সেরা নায়িকাদের একজন চিত্রনায়িকা মৌসুমী আপাকে নিয়ে। মৌসুমী আপার সাথে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, যে স্মৃতিগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি। মৌসুমী আপার সাথে আমার প্রথম কাজ তখন ছবির নাম রক্তের অধিকার। এই ছবির পরিচালক ছিলেন শেখ জামাল স্যার। পরবর্তীতে ওনার আরেকটি ছবিতে আমি কাজ করেছিলাম, যেটির নাম ছিল লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ডের বিষয়ে আমি গত পর্বে কথা বলেছি। তো রক্তের অধিকার ছবিতে আমি সাইন্ড আপ হই। মৌসুমী আপার সাথে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন ভাইয়া, আমার সাথে নায়ক ছিলেন মেহেদি ভাইয়া। এটা কিন্তু একেবারে সেই 96 সালের ঘটনা। 96 সালে আমি রক্তের অধিকার ছবিতে সাইন্ড আপ হই এবং ওই সালেই কিন্তু আমি ফিল্মে আসি। এবং তখন আমার কোনো ছবি মুক্তি পায়নি, আমি একদম নতুন ছিলাম। সেই অবস্থায় আমি এই ছবিটি হাতে পাই এবং ছবিটি ধরার আগ্রহটা আমার বেশি ছিল, কারণ ওই ছবিতে প্রধান নায়িকা মৌসুমী আপু ছিলেন। তো আমার মৌসুমী আপুকে দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আমার তখন অলরেডি আমি মৌমাছির শুটিং আমার চলছে, মৌমাছির কাজ চলছে। তো এর মধ্যেই আমার রক্তের অধিকার ছবিটা হাতে চলে আসে। তো রক্তের অধিকারের শুটিংয়ে যখন আমি যে উপস্থিত হই, প্রথম দিন মৌসুমী আপার সাথে আমার পরিচয়টা আমার আজও মনে আছে। আমি আপুকে পা ছুঁয়ে সালাম করতে চেয়েছিলাম, আপু দেননি। তো উনি বললেন যে পা ছোঁয়ার দরকার নেই, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই দোয়া করি। এবং যাই হোক, আপুর সাথে মেকআপ রুমে অনেক আড্ডা হলো। আড্ডা হবার পর আপুকে এক পর্যায়ে আমি বললাম যে আপুর একজন কাজিন সিস্টার, ছোট বোন, ওর নাম ছিল তিন্নি আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। এটা শুনে তো আপু খুব অবাক হয়ে গেলেন এবং আমি বলেছি যে আমি ছোট থাকতে আপনাকে দেখেছি, আপনি আমাদের বাসায় একবার বেড়াতে এসেছিলেন, মানে আমাদের বিল্ডিংয়ে, তখন তিন্নিদের বাড়িতে উনি বেড়াতে এসেছিলেন। তো সেটা আমার একটা স্মরণীয় ঘটনা। মৌসুমী আপুকে আমি প্রথম দেখেছিলাম সেদিন এবং ওই দিন আমার দ্বিতীয় দিন দেখা তাকে। তো যাই হোক, আপুর সাথে আমার ওই ছবির শুটিংটা খুব আনন্দের ছিল এবং ওনাকে দেখে কিন্তু আমি মেকআপ করা শিখেছিলাম। মৌসুমী আপু নিজের হাতে মেকআপ নিতেন, উনি কখনো মেকআপ ম্যানের হাতে মেকআপ নিতেন না। ওনার মানে পুরো মেকআপটা উনি নিজের হাতে করতেন এবং যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এর আগে প্রিভিয়াস যখন আমি শাবনূরের সাথে কাজ করেছিলাম, শাবনূরকে কিন্তু মেকআপ দিত মেকআপ ম্যান, সে নিজে মেকআপ করতো না। আর মৌসুমী আপু নিজের মেকআপটা নিজেই করতেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং আমি ওনাকে দেখে দেখে মেকআপ করা শিখেছিলাম এবং এরপর আমি ওনার মতোই নিজেই মেকআপ নিজেই নিতাম। আমার খুব ভালো লাগতো, নিজেকে নিজের সাজাতে খুব ভালো লাগতো এবং মেকআপ একটা প্যাশন হয়ে দাঁড়ায় একসময়। আমার মেকআপ নিতে আমার খুব ভালো লাগে। আপনারা অনেকেই বলেন যে অনেক মেকআপ, এত মেকআপ কেন? আসলে মেকআপ একটা মানে কি বলবো, একটা শখের জিনিস, সাজতে খুব ভালো লাগে আমার। আর অনেক সময় সাজলে আমার মনও ভালো হয়ে যায়, যার জন্য আমি একটু সেজে গুজেই মানে আসি আপনাদের সামনে। তো যাই হোক, এখন মৌসুমী আপার প্রসঙ্গে কথা বলি। মৌসুমী আপার সাথে এই ছবিটার পরে কিন্তু আমি যখন অনেক হিট নায়িকা হয়ে যাই, যখন আমার খুব চাহিদা হয়ে যায় মার্কেটে, তখন আরেকটি ছবি আমি মৌসুমী আপার সাথে করি। সেই ছবিটি হচ্ছে রুবেল ভাইয়ার প্রোডাকশন হাউসের ছবি বাঘের থাবা। পরিচালক ছিলেন মাসুদ পারভেজ স্যার, মানে আমাদের সবার প্রিয় সোহেল রানা স্যার। ওনার এই ছবিতে আমি রুবেল ভাইয়ের নায়িকা করেছিলাম। মৌসুমী আপা আলিরাজ ভাইয়ের অভিনয় করেছিলেন, আলিরাজ ভাইয়ের নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এবং চম্পা ম্যাডাম করেছিলেন সোহেল রানা স্যারের সাথে অভিনয়। তো আমরা যখন এই ছবির আউটডোরে গেলাম, তখন কিন্তু মৌসুমী আপার সাথে অনেকটাই ক্লোজ হয়ে গেলাম। আসলে প্রথম যে ছবিটা, তো সেই ছবিতে তো এত সুযোগ ছিল না আমার ওনার এত কাছে যাবার। আমি খালি মেকআপ রুমে বসে বসে ওনাকে ফলো করতাম, ওনার মেকআপ করা দেখতাম, কিন্তু ওভাবে কাছে বসে কথা বলার সুযোগ আমার হয়নি। তো অ্যাকচুয়ালি বাঘের থাবা ছবির আউটডোরে যে যখন আমরা সবাই একসাথে একটা কোয়ালিটির টাইম একসাথে স্পেন্ড করতাম, চম্পা ম্যাডাম, আমি, মৌসুমী আপু, তখন আমাদের মধ্যে একটা অন্যরকম মানে একটা বন্ডিং তৈরি হলো। এবং মৌসুমী আপু যে কত ভালো মনের একজন মানুষ, সে যে এতটাই মানে কি বলবো ভালো একজন মানুষ, আমি বাঘের থাবার আউটডোরে কিছুটা টের পেয়েছিলাম। এবং মৌসুমী আপু খুবই নরম মনের একজন মানুষ। আসলে উনি হুট করে ওপেন হন না মানুষের সামনে। অনেকে আছেন না যে প্রথম দেখাতেই বন্ধুত্ব হয়ে যায়, আবার প্রথম দেখাতেই তারা খুব ফ্রি থাকে। মৌসুমী আপু অনেকটা এই টাইপের না। উনি প্রথম দেখাতে, প্রথম পরিচয়ে কারোর সাথে ফ্রি হতে পারেন না। উনি আস্তে ধীরে মানে কথার প্রসঙ্গে ফ্রি হয়ে যান পরে।
তো এই অবস্থায় হয়েছিল। তো একদিন আমার বাঘের থাপার ছবির একটা আউটডোরের কথা আমার খুব মনে পড়ে। সেদিন চম্পা ম্যাডাম, আমি, মৌসুমী আপু, 3 জন একসাথে। চম্পা ম্যাডাম, আমাদের মাসুদ পারভেজ স্যার আবার সন্ধ্যার পরে কোনো শিল্পীকে বাইরে যেতে দিতেন না, সবার ঘরে থাকতে হবে, সন্ধ্যার পরে যার যার হোটেল রুমে থাকতে হবে। কিন্তু চম্পা ম্যাডাম করলেন কি, স্যারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে আসলেন যে আমরা 3 জন, আমি, মৌসুমী আপা আর চম্পা ম্যাডাম, আমরা 3 জন বাইরে খেতে যাব। তো ঠিক হলো আমরা শৈবালে খেতে যাব, চম্পা ম্যাডাম আমাদের ট্রিট দেবে। তো যাই হোক, আমরা সবাই একসাথে রেডি হলাম, রেডি হয়ে 3 জন একসাথে। সেদিন চাঁদনি রাত ছিল, আমরা 3 জন হাত ধরাধরি করে, আমি 2 জনের মাঝখানে, আমার এই পাশে মৌসুমী আপা, এই পাশে চম্পা ম্যাডাম। মানে সেই স্মৃতিটা ভুলবার নয়, আমার সারা জীবন এই স্মৃতিটা মনে থাকবে। এবং আমি এই 2 জনের মাঝখানে এত সুন্দরভাবে হাঁটছিলাম, মানে আমার এত ভালো লাগছিল, বোঝাতে পারবো না। এবং সেদিন আমি যখন আমরা ডিনার করতে গেলাম, মৌসুমী আপা আমাকে কিছু সাজেশন দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, তার সেই কথাগুলো শুনে আমার খুব উপকার হয়েছিল, যেই জন্য আমি আপুর কাছে অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন। তো এরপরে আর মৌসুমী আপার সাথে আমার কোনো কাজ হয়নি, দীর্ঘদিনের গ্যাপ। তারপর হঠাৎ করে 2009 সালে লন্ডনের একটা অনুষ্ঠানে আপুর সাথে আবার আমার দেখা। এবং সেই অনুষ্ঠানে আপু আর আমি একসাথেই অনুষ্ঠান করতে গেছি। আপু জানতোই না যে আমি যাব, আমাকে আসলে হঠাৎ করেই নির্বাচন করেছিল তারা। তো যাই হোক, আপুর সাথে দেখা হওয়ার পরে আমার মনটা খুব ভালো হয়ে গেল যে মৌসুমী আপুর সাথে দেখা হলো। আমরা একই হোটেলে ছিলাম এবং আপু এতটাই আমার সাথে তখন মিশে গিয়েছিলেন, জাস্ট লাইক আ ফ্যামিলি, পরিবারের মতো। উনি আমাকে নিজের ফ্যামিলি মনে করতেন, অনেক কথা আমার সাথে শেয়ার করতেন। এবং আপুকে দেখে আমি তখন অবাক হয়ে গেছিলাম, মৌসুমী আপুকে দেখে। ঠিক কাঞ্চন ভাইকে আমি যেরকম ইসলামের চর্চা করতে দেখেছি, নামাজ, রোজা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কাঞ্চন ভাইকে খুব দেখেছি, ওনাকে প্রচুর ইসলামিক চর্চা করতে দেখেছি। সেম জিনিসটা আমি মৌসুমী আপুকেও দেখেছি। আমি যখনই আপুর রুমে নক দিতাম, দেখতাম আপু নামাজ পড়ছে। আরে কি আশ্চর্য, রাত 3টার সময় আপু তাহাজ্জুদের নামাজ পড়ছেন। হ্যাঁ, তো এরকম আর কি, আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। এবং আপু তখন বলেছিলেন যে আসলে নামাজ ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। আমাকে উনি বারবার বললেন যে তুমি কিন্তু সময় করে নামাজ পড়বে নিজের জন্য, 1 রাকাত হলেও পড়বে, হ্যাঁ 2 রাকাত হলেও পড়বে, এটা তোমার নিজের জন্য। দাও, আমাকে অনেক বোঝাতেন। এবং আমার মনে আছে, আমার লন্ডনে যাবার পর আমার পেমেন্ট নিয়ে একটু ঘাপলা হয়েছিল, আপু জিনিসটা টের পেয়েছিলেন। তো আমাকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন, শপিংয়ে যে বলছিলেন এই তুই এটা কিন, ওটা কিন। তো আমি না একটা ড্রেস দেখে আমি আর কিনিনি, আমি রেখে দিয়েছি। আপুকে আর বলিনি যে আমার পেমেন্টটা আমি পাইনি এখনো। তো আপু বারবার বলছিলেন এই তুই এটা কিনবি না, কিনবি না। তো আপুর এক জোড়া জুতা আমি কিনে দিয়েছিলাম, পছন্দ করে দিয়েছিলাম যে আপু এই জুতা দুটো খুব ভালো লাগবে, মানাবে আপনাকে। তো আপু না আমার মুখের দিকে তাকিয়েছিল, কিছু বলেনি। তো যেদিন উনি চলে আসবেন দেশে, সেদিন আমাকে ডেকে আমার হাতে জোর করে ওনার জুতা জোড়া হাতে তুলে দিলেন এবং হাতে প্রায় বাংলাদেশি টাকার 5,000 টাকার মতো জোর করে চেপে হাতে ধরিয়ে দিলেন, যেটা দিয়ে তুই শপিং করবি, হ্যাঁ আমি যেন দেখি তুই শপিং করিস। তা আমি আসলে ভুলতে পারবো না, সে একজন বড় বোনের মতো মানুষ। আসলে তার কথা যতটাই প্রশংসা করব কম হবে। মৌসুমী আপাকে কাছের থেকে যারা দেখেনি তারা তাকে নিয়ে কখনো বলতে পারবে না যে উনি কেমন মানুষ। যারা কাছের থেকে দেখেছে তারাই বলতে পারবে। তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপু যেন চলচ্চিত্রে আবার ফিরে আসেন, এটাই আমার চাওয়া।